সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। বিপি শফিকুল ইসলাম, আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিংক দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে ক্লাসে প্রবেশ করেন। সবাই ক্লাসে প্রবেশ করেন এবং হাজিরা দেন। খুব দ্রুত আমরা আমাদের মূল ক্লাস শুরু করব। বেশি কথা বলার সময় নাই। আমাদের পরীক্ষা একদম সন্নিকটে, নকিং অ্যাট দ্য ডোর। যাদের প্রমোশন পাওয়ার ইচ্ছা আছে আপনারা একদম লেগে থাকবেন, কোনো থামবেন না। পড়ানোর পাশাপাশি নিজে ঘরে বসে পড়বেন। বিভিন্ন ইউটিউব, ফেসবুকে অন্যান্য স্যারদের ক্লাস দরকার হলে দেখবেন, বই পড়বেন, ঠিক আছে? বিভিন্নভাবে পড়বেন, শিখবেন। অডিও রেকর্ড দিয়েছি, সেটা শুনবেন। যেখান থেকে পারেন শুধু তথ্য সংগ্রহ করেন। তবে কেউ এখনই প্রশ্ন পড়বেন না, গাইডের প্রশ্ন পড়বেন না। গাইডের প্রশ্ন পড়বেন শুধুমাত্র ফৌজদারি কার্যবিধি। এক একটা আইন শেষ হবে আর এক একটার প্রশ্ন পড়বেন। আমি একটা বই দেখাই আপনাদের। মনে করেন এই একটা বই আছে, হ্যাঁ, এটা রায়হান স্যারের পদোন্নতি গাইড। এই ছোট একটা গাইড, এটা আপনি কিনতে পারেন। এটা যদি 23 সালের, আপনি সর্বশেষ সংশোধনীটা কিনবেন। কিনে মনে করেন আমাদের ফৌজদারি কার্যবিধি শেষ পড়ানো, আপনি এখানে ফৌজদারি কার্যবিধির প্রশ্ন আছে, এই প্রশ্ন উত্তরগুলো আগে পড়বেন। আবার দণ্ডবিধি শেষ হবে, তারপর আবার দণ্ডবিধির প্রশ্ন আছে আলাদা, সেগুলো পড়বেন। এবার সাক্ষ্য আইন শেষ হবে, সাক্ষ্য আইনের প্রশ্ন পড়বেন। যখন যে আইনটা শেষ হবে সেইটার প্রশ্নটা পড়ে ফেলবেন, তাহলে আপনার কাছে আইনটি ইজি হয়ে যাবে। আর হচ্ছে অডিও রেকর্ড শুনবেন। সবাইকে ধন্যবাদ আজকের লাইভ ক্লাসে। আজকে আমরা ক্লাস শুরু করার আগে গত ক্লাসের পড়াটা একটু পড়ি। সবাই আমার সাথে সাথে বলবেন আপনার মনে আছে কিনা। 201 ধারা থেকে আমরা একটু রিভিশন দেই 219 পর্যন্ত। 201-এ ছিল কোনো আসামিকে বা অপরাধীকে বাঁচানোর জন্য অপরাধের সাক্ষ্য প্রমাণ আলামত এগুলো অদৃশ্য করে দেওয়া, লুকিয়ে ফেলা, বিনষ্ট করে ফেলা বা কি করা, গোপন করে ফেলা। তাহলে 201 ধারা। আর কোনো একটা অপরাধ সম্পর্কে জেনেও, অপরাধ হয়েছে সেটা জানার পরেও কোনো অপরাধীকে বাঁচানোর জন্য সেই অপরাধ সম্পর্কে তথ্য না দেওয়া, অর্থাৎ কোনো তথ্য না দিলে 202। আর যদি এই অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য দেয় তাহলে 203।
আর 204 হচ্ছে অপরাধ সম্পর্কে কোনো দলিলপত্র বিনষ্ট করা, পাঠের অযোগ্য করা, মুছে ফেলা ইত্যাদি, যাতে দলিলটা পড়তে না পারা যায় এবং অপরাধ যাতে প্রমাণ না হয়। 205 ফৌজদারি বা দেওয়ানি কার্যধারায় কোনো ব্যক্তির অর্থাৎ অন্যের নামে নিজেকে চালাই দেওয়া, অন্য ব্যক্তির হয়ে নিজে ছদ্মবেশ ধারণ করা, এরকম যিনি ছদ্মবেশ ধারণ করবে তার হবে 205 ধারায় অপরাধ। 211 ধারা ক্ষতি সাধনের অভিপ্রায়ে মিথ্যা অভিযোগ। কেউ যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করে, তাহলে যে মামলাটা হয়েছে সেইটা আগে তদন্ত প্রতিবেদন অর্থাৎ মামলার আইও ফাইনাল রিপোর্ট দিবে, তারপর আদালত যখন এটা গ্রহণ করে, আদালত যখন ঘোষণা দিবে অথবা মামলাটি নিষ্পত্তি করে ফেলবে, তারপর যে মিথ্যা মামলা করছে তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে পারবেন। 212 যে কোনো ধরনের অপরাধীকে আশ্রয় দান। কয়টা শর্ত থাকবে? জেনে শুনে, ইনি যে একজন অপরাধী সেটা জেনে শুনে যদি আশ্রয় দেন তাহলে তার শাস্তি 212। আর একটা শর্ত হচ্ছে 212-র সাথে যাবে 176। 213 কোনো অপরাধীকে বাঁচানোর উদ্দেশ্যে অথবা সে যেন শাস্তি না পায় সেই উদ্দেশ্যে বা গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্যে যদি আপনি যদি কোনো উপহার গ্রহণ করেন, টাকা পয়সা বা যে কোনো কিছু, তাহলে আপনার 213। আর যে আপনাকে এই টাকা পয়সা বা উপহার দিবেন তার হচ্ছে 214। কারো চোরাই মাল বা যে কোনো মালামাল হারিয়ে গেছে বা চোরে নিয়ে গেছে, সেটা আপনি উদ্ধার করে দেওয়ার জন্য আপনি যদি টাকা পয়সা নেন তাহলে আপনার 215। 16 হচ্ছে হাজত হইতে পলাতক অথবা ওয়ারেন্টভুক্ত আসামিকে যদি কেউ আশ্রয় দেয় জেনে শুনে, তাহলে 216 সাথে 176। আর না জেনে শুনে আশ্রয় দিলে অপরাধ হবে না। আর একটা অপরাধ হবে না, স্বামী অথবা স্ত্রী একজন যদি আরেকজনকে আশ্রয় দেয় তাহলে তাদেরও অপরাধ হবে না। আর 216-র ক হচ্ছে 216 সটাইবেন ক, দুইটা ব্যক্তি হয়, ডাকাত নইলে দস্যু, এই দুইজনকে যদি আশ্রয় দেয় তাহলে 216 সটাইবেন ক, স্বামী স্ত্রী আশ্রয় দিলে অপরাধ হবে না। আর সাথে যাবে 176। 217 কাউকে বাঁচানোর উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃক আইনের নির্দেশ অমান্যকরণ। আর 218 কাউকে বাঁচানোর জন্য অশুদ্ধ দলিল বা অশুদ্ধ লিপি প্রণয়ন। আর 219 আপনি সরকারি কর্মচারী হয়ে বিচার বিভাগীয় কোনো মামলায় যদি আপনি ভুল যদি রিপোর্ট দেন, অসাধুভাবে যদি কোনো বিবরণী অর্থাৎ রিপোর্ট দেন, তাহলে রিপোর্ট দেন বা সিদ্ধান্ত দেন বা রায় দেন, তাহলে আপনার হচ্ছে 219। আজকে আমরা খুবই চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ, খুবই শর্ট, ছোট এবং পরীক্ষা আসার মতো, আপনাকে টোপ দেওয়ার মতো, আপনাকে প্যাচ দেওয়ার মতো, আপনাকে বাদ দেওয়ার মতো, আপনাকে কৌশলে ফেলে আপনাকে ছোঁয়াই ফেলানোর মতো কিছু ধারা এখন আমরা শিখব। এইখানের ধারাগুলো 220 থেকে 220, 21, 22, 23 এইসব ধারা মূলত সরকারি কর্মচারী। তাহলে সরকারি কর্মচারী বলতে আমরা আমাদেরকে বুঝবো, শুধু পুলিশকে বুঝবো, কারণ প্রশ্ন আমাদের আসবে, আমাদেরকে ইন্ডিকেট করা হবে। মনে করেন গ্রেপ্তার কে করতে পারে বা গ্রেপ্তারের পদ্ধতি কি, এই সময় এই প্রশ্ন উত্তরে আপনি কিন্তু পুলিশকেই বোঝেন যে পুলিশই গ্রেপ্তার করে, আপনি শুধু পুলিশকে নিয়েই লিখবেন। আজকে আমরা পড়ব 220 ধারা। গ্রেপ্তার অর্থাৎ একটা লোককে গ্রেপ্তার করা, তাকে রাখা, সেই লোকটা আবার পালিয়ে যাওয়া, এই সব কিছু আমরা শিখব।
220 ধারাটা একটু সবাই মনোযোগ দিয়ে শোনেন। আপনি একজন পুলিশ অফিসার, আপনি হুদাই একজন লোককে ফিটিংভাবে গ্রেপ্তার করবেন, হয়রানি করার জন্য গ্রেপ্তার করবেন, অসাধুভাবে গ্রেপ্তার করবেন, বিদ্বেষাত্মকভাবে গ্রেপ্তার করবেন, অবৈধভাবে গ্রেপ্তার করবেন। রাত 11টার সময় মনে করেন গার্মেন্টস থেকে একজন মহিলা যাচ্ছে বাসায়, এই মহিলা গার্মেন্টস থেকে বাসায় যাচ্ছে গার্মেন্টসের কাজ শেষ করে। গার্মেন্টসের কিন্তু ডিউটির কোনো ঠিক নাই, এটা নন স্টপ 24 আওয়ার্স। শিফট বলতে কারো ওভার ডিউটি আছে, ওভার টাইম আছে, এই সেই। মনে করেন 8টায় মহিলার ডিউটি শেষ হয়েছে, সে আরও 3 ঘন্টা ওভার টাইম করেছে, 11টায় রওনা দিয়ে বাসায় যাচ্ছে, বাসায় আসতে আসতে প্রায় 12টা বেজে গেছে। 12টার সময় মনে করেন পথে, তখন আপনি পুলিশ অফিসার টহল ডিউটি করতেছেন কত, ফৌজদারি 550 আর পিআরবি 356, এই 2 আইনের বিধি বলে আপনি টহল ডিউটি করতেছেন। টহল ডিউটি করাকালে এই মহিলাকে আপনি থামাইলেন, এই আপনি এত রাতে কোথায় যান? সে বলতে স্যার আমি কাজ থেকে বাসায় যাচ্ছি। না, আপনি হচ্ছেন যে কোনো কল গার্ল অথবা আপনি কোনো যৌনকর্মী। এই খালি তাকে এই দোষারোপ দিয়ে, উপাধি দিয়ে আপনি অযথা খালি একদম তাকে গ্রেপ্তার করে আনলেন। তাহলে আপনি এই যে অসাধুভাবে হয়রানি করার জন্য অবৈধভাবে তাকে যে গ্রেপ্তার করে আনলেন, এটা তো প্রমাণ হইল যে অবৈধভাবে গ্রেপ্তার করছেন। তাহলে আপনার কি কোনো শাস্তি হবে না? আপনি কি পুলিশ, এই জন্য আপনি কি একদম কোনো শাস্তি হবে না? মানে আপনি নিজেকে কি মনে করেন, আপনার কি কোনো শাস্তি হবে না? সেই আপনার জন্য একটা সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে এই 220 ধারাতে। আপনি খালি একটা লোকের পকেটে মাদক দিয়ে সাজাইয়া আপনি ওই যে 192তে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করে 196 অনুযায়ী সেইটার শাস্তি, এবং আপনি তাকে এই যে অবৈধভাবে যখনই গ্রেপ্তার করবেন তখন এই 220 ধারায় অপরাধ। কোনো লোক, সেটা অর্থাৎ সাধারণ পাবলিক হোক অথবা পুলিশ অফিসার হোক, সরকারি কর্মচারী হোক, সে যদি জেনে শুনে কাউকে অবৈধভাবে, আইনের পরিপন্থীভাবে, বিদ্বেষাত্মকভাবে, অসাধুভাবে, হয়রানিমূলকভাবে যদি কাউকে গ্রেপ্তার করে তাহলে তার শাস্তি 220 ধারা। বোঝা গেছে? এখন আপনি বলতে পারেন যে একটা মার্ডার হয়েছে, সেখানে একটা মামলা হয়েছে অজ্ঞাতনামা। এই কারা মার্ডারটা করছে জানে না, বাদীপক্ষ একটা অজ্ঞাতনামা মামলা করছে যে সাসপেক্টেড আন্দাজে বলছে অমুক অমুক হতে পারে। তারপর আপনি কি করলেন, সেই লোকগুলোকে ধরে আনলেন, আসলে তারা অপরাধী না। তাহলে এটা কি বেআইনি আটক? মনে করেন পরে প্রমাণ হইলে যে আপনি খালি তাদেরকে আন্দাজে ধরছেন বেআইনিভাবে। এই বেআইনিভাবে আটক করলেই কিন্তু অপরাধ হবে না, কারণ এটা একটা মামলার পারপাসে সন্দেহজনকভাবে আপনি ধরছেন। কিন্তু 220 ধারা হচ্ছে একেবারে খালি আপনি জেনে শুনে, এই লোকের কোনো অপরাধ নাই, অসাধুভাবে, বিদ্বেষমূলকভাবে হয়রানি করার জন্য যখনই আপনি ধরবেন তখন শুধুমাত্র 220। আশা করি বুঝতে পারছেন। তাহলে পুলিশ অফিসার যদি কাউকে অবৈধভাবে গ্রেপ্তার করে তাহলে পুলিশ অফিসারের শাস্তি 220। আর কোনো ধারা আছে পুলিশের জন্য? দেখি কেউ একজন কমেন্ট করেন তো পুলিশের জন্য আর কোন কোন ধারা আছে। তাহলে 220 আমরা সহজে একদম শিখে ফেললাম, একটা অবৈধ গ্রেপ্তার, হয়রানি করার জন্য।
আচ্ছা, এইবার তো পাইলাম 220, তাহলে এবার 221। একটা লোক, তার নামে মনে করেন ওয়ারেন্ট আছে। এই ওয়ারেন্ট নিয়ে আপনি তাকে ধরতেও গেছেন, দেখতেছেন সে ঘুরতেছে, চার দোকান চা খাইতেছে, কিন্তু আপনি তাকে ইচ্ছা করেই ধরতেছেন না। অর্থাৎ গ্রেপ্তার করতে বাধ্য হওয়া সত্ত্বেও সরকারি কর্মচারী যদি তাকে গ্রেপ্তার না করে, অর্থাৎ যাকে গ্রেপ্তার করা দরকার আপনি তাকে গ্রেপ্তার করার জন্য বাধ্য, সে ওয়ারেন্টভুক্ত আসামি, তারপরেও যদি আপনি তাকে না ধরেন তাহলে আপনার শাস্তি 221 ধারা। 220 হচ্ছে যাকে গ্রেপ্তার করার দরকার নাই, খালি তাকে গ্রেপ্তার করলে 220। আর 221 বলছে এবার যাকে গ্রেপ্তার করা দরকার, ওয়ারেন্টও আছে, আপনি যদি তাকে গ্রেপ্তার না করেন ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনার হবে 221 ধারা। এমএসটি রিপা আক্তার, তিনি লিখছে পুলিশ আইন 729 PRB 1857 বিধি। থ্যাংক ইউ সো মাচ। এই পুলিশ অফিসার নিয়ে বা পুলিশ নিয়ে যখনই কোনো অপরাধের ধারা আনবে, আপনারা শুধু মনে করেন ক নামক পুলিশ অফিসার, তার নামে অমুক থানা থেকে ওয়ারেন্ট ইন্ডোজ করে বা হাওলা করে দেওয়া হয় আসামি অমুক খ নামক আসামিকে গ্রেপ্তার করার জন্য। এই ক নামক পুলিশ অফিসার খ নামক আসামির এলাকায় গিয়ে দেখতেছে যে তিনি চায়ের দোকানে চা খাচ্ছেন, তারপরও তাকে ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার না করে তিনি থানায় চলে আসলেন, অথবা ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করলেন না। এক্ষেত্রে উক্ত পুলিশ অফিসারের দায়বদ্ধতা বা তার যে অপরাধ আলোচনা করুন, তখন আপনি কি দেবেন? পেনাল কোড 221 ধারা অনুসারে যাকে গ্রেপ্তার করতে বাধ্য, অর্থাৎ সরকারি কর্মচারী কাউকে গ্রেপ্তার করতে বাধ্য হওয়া সত্ত্বেও যদি তাকে গ্রেপ্তার না করে, তাহলে এই 221 ধারায় ইচ্ছাকৃতভাবে যদি গ্রেপ্তার না করে তাহলে 221 ধারা মোতাবেক শাস্তিযোগ্য হবে। এবং তখন আপনি আরও লিখবেন, যদি উক্ত অপরাধীকে যদি বাঁচানোর উদ্দেশ্যে বা শাস্তির হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে যদি গ্রেপ্তার না করে, তাহলে কি দিয়েছিলাম আমরা? দণ্ডবিধি 217 ধারা 17 ধারা পড়ছিলাম, বাঁচানোর উদ্দেশ্যে আইনের নির্দেশ অমান্য। অর্থাৎ আইনে বলছে ওয়ারেন্ট থাকলে তাকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু ইনি ওয়ারেন্ট থাকা সত্ত্বেও গ্রেপ্তার করলেন না, তাহলে 221 তো আসবে, তাহলে সাথে কত আসবে? 217 ধারাও আসবে, আইনের নির্দেশ অমান্যকরণ। এবং শেষে একটা নোট লাগবে, নোট তবে উক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে, এছাড়াও উক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে পুলিশ আইনের 7 ধারা 29 ধারা এবং PRB 1857 বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। এইভাবে যদি আপনি লিখতে পারেন তাহলে আপনি কমপক্ষে 5-এর মধ্যে 4.5 মার্ক আপনাকে দিতে হবে। সো এইভাবে ক্রস ভেরিফাই আমরা সংশ্লিষ্ট ধারাগুলো পড়ব। তাহলে এর সাথে কতগুলো ধারা আসে দেখেন। 221 ধারা আবার বোঝেন, অর্থাৎ একজন ওয়ারেন্টে আসামি, এই আসামিকে তো গ্রেপ্তার করার জন্য পুলিশ বাধ্য, গ্রেপ্তার করতে হবে, কিন্তু যদি না করে, তাহলে যদি টাকা খেয়ে ছেড়ে দেয় তাকে, তাহলে আসবে 213, ওই যে উপহার গ্রহণ, তাহলে 213/221 আসবে। একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে পুলিশ অফিসার যদি টাকা পয়সা খেয়ে ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার না করে, তাহলে আসবে 213/221। আর যদি টাকা পয়সা বাদ দিয়ে শুধুমাত্র
তাকে শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য ইচ্ছাকৃতভাবে যদি গ্রেপ্তার না করে তাহলে আসবে 217/221 ধারা। সবাই কি এতটুকু বুঝতে পারছেন যে কানেক্টেড ধারাটা কিন্তু আপনার আনতে হবে। সবাইকে এইটুকু বুঝতে পারছেন? সবাই একটু কমেন্ট করেন তো। আচ্ছা, এবার 222 ধারা। এখানেও এমন একটা লোক যিনি দণ্ডপ্রাপ্ত। 21 ধারায় পড়ছিলাম যার নামে ওয়ারেন্ট আছে, কিন্তু 222 ধারা আছে দণ্ডপ্রাপ্ত। একটা লোক দণ্ডপ্রাপ্ত হয়েছে, মনে করেন সে অপরাধ করে পালিয়েছিল, অপরাধ করার পরে সে যে ওই যে মার্ডার করে যে পলাতক হয়েছে, আর পুলিশ কোনোদিন তাকে ধরতেই পারলো না। তারপরে শেষে কি হইলো, তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হইলো, ওয়ারেন্ট অনুসারে ধরতে পারলো না। ওয়ারেন্টের পর কি হবে, হুলিয়া জারি হইলো, হুলিয়ায় কাজ হইল না। এরপর কোরক করলো, তাতেও কাজ হইল না। শেষে গিয়ে 339-এর = খ কার্যবিধির তার অনুপস্থিতিতে তাকে রায় দিয়েছে, অর্থাৎ তার বিরুদ্ধে দণ্ড শুনিয়ে দিয়েছে। এই একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে যদি আপনি সরকারি কর্মচারী হয়ে যদি ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার না করেন, অর্থাৎ আপনি তাকে দেখতেছেন, তাকে সামনেই চোখের সামনে দেখতেছেন, চাইলেই গ্রেপ্তার করতে পারেন, কিন্তু আপনি যদি ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার না করেন তাহলে 222 ধারা। 21 ধারাতে পাইলাম এমন একজন ব্যক্তি যাকে গ্রেপ্তার করা দরকার, অর্থাৎ যে ওয়ারেন্টভুক্ত আসামি মনে করেন, হ্যাঁ, যাকে গ্রেপ্তার করার জন্য সরকারি কর্মচারী বাধ্য হয়ে, অর্থাৎ যাকে গ্রেপ্তার করা দরকার তাকে যদি গ্রেপ্তার না করেন 221। আর এবার এমন একজন আসামি যিনি দণ্ডপ্রাপ্ত, তাকে গ্রেপ্তার না করলে 222। এখন আবার সেই সংশ্লিষ্ট ধারা 2টা শোনেন। এই দণ্ডপ্রাপ্ত আসামিকে যদি আপনি পাইলেন, পাওয়ার পরে ধরলেন এবং টাকা খেয়ে ছেড়ে দিলেন, ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করলেন না, তাহলে 213 আসবে, সাথে আসবে 222। আর এবারে এই লোকটাকে টাকা পয়সা খাইলেন না, কিন্তু তাকে শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য আপনি যদি তাকে ছেড়ে দেন, তাহলে ওই যে 217 আসবে, আইনের নির্দেশ অমান্যকরণ, এবং তার সাথে 222 ধারা। এবং এই কাজ যদি পুলিশ করে, পুলিশ 7, 29, 857, 880 বিধি আসবে। 20 ধারায় যাকে গ্রেপ্তার করার দরকার নাই, অপ্রয়োজনীয়, অবৈধ, হয়রানিমূলক গ্রেপ্তার করলে 220। যাকে গ্রেপ্তার করা দরকার, ওয়ারেন্টভুক্ত আসামি, তাকে গ্রেপ্তার না করলে 221। আর দণ্ডপ্রাপ্ত আসামিকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার না করে তাহলে তার হচ্ছে 222। এবারে আমরা পড়ব 223। সত্যজিৎ বিশ্বাস খুবই ভালো একটা ছেলে, কিন্তু সে খুব ঘুম পছন্দ করে। সে ডিউটিতে গেলেই ঘুমায়, মানে সে এমনি কখনো ঘুমাবে না, শুধু মোবাইল টেপবে, কিন্তু যখনই ডিউটিতে যায় তখনই তার কেমন যেন ঘুম আসে, খালি ঘুমায় ঘুমায় ঘুমায়। রুমে বসে মোবাইল টেপে, ডিউটিতে গেলে ঘুমায়। এখন এইভাবে ঘুমাতে ঘুমাতে আজকে সে আসামির পাহারা ডিউটি, সে ডিউটিতে গেছে, ঘুমিয়ে গেছে, আসামি একজন পালাই গেছে। তাহলে এবার সত্যজিতের শাস্তি কত ধারায় হবে?
সত্যজিৎ, তুমি একটু কমেন্ট করো, তোমার কোন কোন ধারায় অপরাধ হবে? তাহলে সত্যজিৎ বিশ্বাস অর্থাৎ সরকারি কর্মচারীর অবহেলার দরুন যদি কোনো আটক বা হাজত থেকে কোনো আসামি পলায়ন করে, আপনি সরকারি কর্মচারী, আপনার অবহেলার কারণে, সেটা ঘুম হোক বা অন্য কিছু, আপনি আসামি এসকর্ট যাচ্ছেন, থানা থেকে সদর কোর্টে আসামি দিতে যাচ্ছেন, আপনার কাছ থেকে আসামি পালাই গেল, আপনি থানা হাজতে সেন্ট্রি ডিউটি আছেন, থানা হাজত থেকে আসামি পালাই গেল, আপনি সদর হসপিটালে অনেক অসুস্থ আসামি থাকে না, ওই যে বিভিন্ন হাসপাতাল থেকে আসামি পালাই যায়, তা আপনার অবহেলার কারণে আপনি আসামি ডিউটি, আপনি মোবাইল টিপতেছেন, ওই দিকে কোনো হুঁশ নাই, কত লোকের সাথে গল্প করতেছেন, আসামি পালাই গেল। সো এই দ্যাট এনি টাইপস অফ কি বলে নেগলেন্সি, বাই এনি টাইপস অফ নেগলেন্সি, যদি ইফ এনি অফেন্ডার স্কিপ, যে কোনো প্রকার অবহেলার দরুন যদি আসামি পলায়ন করে, তাহলে সেই সরকারি কর্মচারীর শাস্তি 223। আর আসামি যে পালাই গেল, আসামির কি কোনো শাস্তি হবে না? যে আসামি পালাই গেল তার শাস্তি হবে 224। তাহলে 223 ধারা হচ্ছে সরকারি কর্মচারীর অবহেলার ফলে যদি আটক হতে বা হেফাজত হতে বা হাজত থেকে আসামি পালিয়ে যায়, তাহলে 223। আর যে আসামি পালাই গেল তার হবে 224। 224 বলছে যে কোনো আসামি আছে যাকে গ্রেপ্তার করতে গেলে সে নিজে বাধা দেয়, পুলিশের সাথে বা বিভিন্ন প্রকারে যুদ্ধের মতো একটা অবস্থা হয়ে যায়, তাকে যাতে গ্রেপ্তার করতে না পারেন। আসামি যদি বাধা দেয় গ্রেপ্তারের করতে যাওয়ার সময়, অথবা গ্রেপ্তার করে আনার পর যদি সে পালিয়ে যায়, তাহলে তার শাস্তি 224। আর আসামির আত্মীয় স্বজন যদি গ্রেপ্তারের সময়, যে আমাদের আসামি, আমার ছেলেকে অথবা আমার ভাগনাকে তোমরা গ্রেপ্তার করতে চাইছো, আমি তোমাদেরকে নিয়ে যাইতে দেব না, আসামির আত্মীয় স্বজন যদি গ্রেপ্তারে বাধা দেয়, অথবা অনেক সময় হয় না যে থানায় আক্রমণ করে আসামিকে ছিনিয়ে নেয়, অথবা পুলিশের গাড়িতে আসামি নিয়ে যাচ্ছে, গাড়ি অবরোধ করে আসামিকে ছিনিয়ে নেয়, অর্থাৎ আত্মীয় স্বজনেরা যদি এইভাবে আসামিকে ছিনিয়ে নেয়, তাহলে 225। 223 সরকারি কর্মচারীর অবহেলার ফলে যদি আসামি পালিয়ে যায়, তাহলে 223। যে আসামি পালিয়ে গেল তার হবে 224। আর আত্মীয় স্বজনেরা যদি গ্রেপ্তারে বাধা দেয় বা আসামিকে ছিনিয়ে নেয়, তাহলে 225। এখন একটা প্রশ্ন হইল, ক নামক অথবা রহিম নামক একজন আসামি, তাকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছিল, সে কৌশলে অর্থাৎ ডিউটিরত যে প্রহরীর অবহেলার কারণে ওই আসামি কৌশলে থানা হাজত থেকে পালিয়ে যায়। শুনবেন, এখন উক্ত আসামিকে পুনরায় গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন, এই একটা বিষয়। এবং আরও দিল যে রহিম নামক একজন আসামি ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার হয়ে থানা হাজতে রাখা হয়, ডিউটিরত প্রহরীর অবহেলার ফলে উক্ত আসামির কিছু আত্মীয় স্বজন এসে কৌশলে তাকে থানা হাজত থেকে নিয়ে পালিয়ে চলে যায়। এক্ষেত্রে ডিউটিরত প্রহরীর দায়বদ্ধতা আলোচনা করুন এবং
এই রহিম নামক আসামিকে পুনরায় গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন। দেখেন কত সুন্দর একটা প্রশ্ন। তাহলে আপনার প্রথমে দেখতে হবে একটা আসামি সব পড়ার পরে শুধু মেইন বিষয়টুকু ভাববেন। একটা আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, থানায় আনা হয়েছে, এটা আপনার দরকার নাই আর, এটা নিয়ে এই 2 লাইন শেষ। ওখানে একজন প্রহরী ডিউটি ছিল, তার অবহেলার ফলে আসামি পালিয়ে গেছে। পালাইছে কিভাবে? প্রহরীর অবহেলায়। তাহলে এইটা কোথায় যাবে, কোন আইনে? কে পলায়নে সাহায্য করছে? আসামির আত্মীয় স্বজন। তাহলে আত্মীয় স্বজনের কোথায় অপরাধ হবে? আর হচ্ছে সে যে পালাই গেছে, একবার তো গ্রেপ্তার হয়ে আসছিল, এখন পালাই গেছে, তাহলে এই হেফাজত বা হাজত থেকে পলাতক আসামিকে কিভাবে গ্রেপ্তার করতে হবে, কত ধারায়, এই 3টা বিষয় আপনি তখন ভাববেন। তাহলে প্রথমেই 223 ধারা আসবে। কেন? যে দায়িত্বরত প্রহরী, উনি সরকারি কর্মচারী, ওনার অবহেলার ফলে আসামি পালিয়ে গেছে, তাহলে ওনার হবে 223, পেনাল কোড 223। এছাড়াও পুলিশ আইন 729, 857 পিআরবি বিধি। এই পুলিশের শাস্তি শেষ, সেন্টি ডিউটির শাস্তি শেষ। এবারে পেনাল কোড 225 ধারা অনুযায়ী কোনো আসামিকে গ্রেপ্তারকালে অথবা গ্রেপ্তারকৃত আসামিকে যদি কি তার আত্মীয় স্বজন কর্তৃক বাধা প্রদান, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কর্তৃক বাধা প্রদান অথবা যদি পালাই যাইতে সাহায্য করে, তাহলে তাদের বিরুদ্ধে 225 ধারা অনুযায়ী কি শাস্তি, 225 ধারা অনুযায়ী তারা অপরাধ করেছে বলে অর্থাৎ শাস্তি পাবে 225। এবারে আসামি যে পালাই গেল তার শাস্তি হবে 224, আত্মীয় স্বজনের হবে 225। এখন আপনাদের কি মনে আছে হাজত বা হেফাজত থেকে যদি কোনো আসামি পলায়ন করে তাহলে তাকে পুনরায় গ্রেপ্তারের ধারা কোনটা? ফৌজদারি কার্যবিধির 66 ধারা কি আপনাদের মনে আছে? যে হেফাজত থেকে পলাইলে তাকে তার পিছে পিছে অনুসরণ করে গ্রেপ্তার করা যাবে। এবং 66 ধারায় ছিল এই আসামিকে গ্রেপ্তার করাকালে ফৌজদারি কার্যবিধি 47, 48, 49, অর্থাৎ যেখানে সে গিয়ে পলাই থাকবে সেখানে বাড়ির মালিকের অনুমতি নিতে হবে, তারপর দরজা জানলা ভেঙে ঢুকতে হবে, আবার দরজা জানলা ভেঙে বের হতে হবে। এইভাবে তাকে 47, 48, 49 ধারা প্রয়োগ করে গ্রেপ্তার করা যাবে। সবশেষে এসে কি থানায় এসে তার বিরুদ্ধে আবার পেনাল কোডের 224 ধারা অনুযায়ী পুনরায় মামলা রুজু করতে হবে। তাহলে আপনি জিস্ট কি পাইলেন? একটা আসামি পালাই গেছে। আসামি যে থানা থেকে বা যে কোনো জায়গা থেকে পালিয়ে যায়, আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে সিনিয়র অফিসারকে জানানো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো। ফৌজদারি 150, পিআরবি 220। এবারে মনে করেন থানা থেকে পালাইছে, থানা এলাকায় যত কিছু হোক সব কিছুর সাথে সাথে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। তাহলে কি করতে হবে? এরপর জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। ফৌজদারি 154, 55, পুলিশ আইন 44, পিআরবি 377। এরপরে কি আসামিকে অনুসরণ করে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে 66, এবং এই আসামিকে গ্রেপ্তারকালে কি করা যাবে? 67 ধারা অনুযায়ী 47, 48, 49 ধারা প্রয়োগ করা যাবে। এরপর যদি তাকে যে কোনো স্থানে পাইলে তাকে 54 ধারা অনুযায়ী কি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে, এবং তাকে থানায় আনার পর পুনরায় 224 ধারায় আর একটা মামলা রুজু করতে হবে। এরকম আপনারা লিখবেন, এটা আরও পরে শিখবেন। আমি জাস্ট একটা প্রশ্ন আলোচনা করলাম। আপনাকে কখনোই একটা ধারা থেকে প্রশ্ন দেওয়া হবে না,
কারণ আপনাকে তো শোয়াই ফেলতে হবে, তাদের চিন্তা হচ্ছে আপনাকে কিভাবে শোয়াই ফেলানো যায়। কারণ ক্যান্ডিডেট হাজার হাজার, কিন্তু র্যাঙ্ক লাগবে অল্প কয়েকজনের, লিখিত পরীক্ষায় অল্প কয়েকজন রাখতে হবে। তাহলে আপনাকে শোয়াই ফেলার সব ধরনের প্রচেষ্টা তারা করবে যারা প্রশ্ন করবে, সেজন্য অনেক ধারা ইনক্লুড করে একটা প্রশ্ন দেবে। আপনাকে বিচক্ষণতার সহিত সেইটা। তাহলে এই যে প্রশ্নটা করলাম, এরকম দণ্ডবিধি প্রশ্ন এরকমই হবে। আমি এটা আপনাদের একটু প্র্যাকটিস করাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। বড় অনেক প্রশ্ন থাকবেন, বড় বড় অনেকখানি লেখা, এই অনেকখানি লেখা পড়েই আপনি যাতে ভয় পান, আপনি যাতে ওইখানেই শুয়ে পড়েন। কিন্তু আপনার এখানে পয়েন্ট পয়েন্ট বের করতে হবে যেখানে কি চাইছে। আমি যে প্রশ্নটা বললাম, চাইছে সেন্টির শাস্তি কত ধারায়, আত্মীয় স্বজনের শাস্তি কত ধারায়, এই আসামিকে কোন ধারায় পুনরায় গ্রেপ্তার করা যাবে, এরকম পয়েন্ট অফ ভিউ আপনারা বের করতে পারবেন। তাহলে সবাই কি এ পর্যন্ত ক্লিয়ার? 225 পর্যন্ত আশা করি সবাই 225 পর্যন্ত ক্লিয়ার। আর আমাদের তেমন একটা নাই, 227 ধারা আছে। অনেক লোকেরে দণ্ডপ্রাপ্ত লোক, অর্থাৎ সে শাস্তিপ্রাপ্ত হয়েছে, তাহলে তার শাস্তি মৌকুফ করা হয়েছে কিছু শর্ত দিয়া, যে আপনি এই কাজ করবেন না, এইভাবে নিরিবিলি বাড়িতে থাকবেন, কোথাও এই স্থান পরিবর্তন করলে জানাবেন, কোনো ধরনের আকাম কুকাম করবেন না, এই শর্তে তাকে কিছু শাস্তি মৌকুফ করা হয়েছে। একটা লোকের 10 বছর কারাদণ্ড হয়েছে, 5 বছর জেল খাটছে। এই 5 বছর জেল খাটার পরে দেখছে যে জেলে সে ভালোই ভদ্রভাবে ছিল, তারপর সে একটা আবেদন করছে, মনে করেন যে আমাকে বাকি 5 বছর একটু মৌকুফ করা হোক। তখন কিছু শর্ত দিয়া মৌকুফ করে, ঠিক আছে আপনাকে আমরা ছাড়তে পারি, এতদিন তো দেখলাম আপনি জেলের মধ্যে ভালোই শান্ত ভদ্র ছিলেন, তবে কিছু শর্ত দিব যে এই অপরাধ করা যাবে না, এই কাজ করা যাবে না, এইভাবে চলতে হবে। এই লোক কি করলো, জেল থেকে বের হইয়া আবার যদি সে অপরাধ করে, অর্থাৎ যে শর্তে তার শাস্তি মৌকুফ করা হয়েছে সেই শর্ত যদি সে ভঙ্গ করে, তাহলে পুনরায় গ্রেপ্তার করা যাবে, এবং সে যে ওই যে বাকি 5 বছর জেল তার মৌকুফ করা হয়েছিল, সেই বাকি দণ্ড তার ভোগ করতে হবে। এটা হচ্ছে 227 ধারা। অর্থাৎ যে শর্তে শাস্তি মৌকুফ করা হয়েছিল সেই শর্ত ভঙ্গ করলে পুনরায় তাকে গ্রেপ্তার করা যাবে, এবং যে শাস্তি খাটে নাই বাকি শাস্তি তার ভোগ করতে হবে। তাহলে আমরা একটু রিভিশন দেই। 220, যাকে গ্রেপ্তার করার দরকার নাই, হয়রানিমূলকভাবে, অবৈধভাবে, অপ্রয়োজনীয়ভাবে, ফিটিংভাবে, বিদ্বেষাত্মকভাবে, অসাধুভাবে যদি আপনি গ্রেপ্তার করেন তাহলে 220। আর যাকে গ্রেপ্তার করা দরকার, অর্থাৎ যার নামে ওয়ারেন্ট আছে বা আদালত যাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে, বা একটা আমলযোগ্য অপরাধী যাকে গ্রেপ্তার করা দরকার, তাকে যদি আপনি গ্রেপ্তার না করেন, গ্রেপ্তার করতে বাধ্য হওয়া সত্ত্বেও, তাহলে আপনার আসবে 221। যদি টাকা খেয়ে ছেড়ে দেন 221-এর সাথে আসবে 213। আর যদি শাস্তি হতে বাঁচানোর জন্য ছেড়ে দেন তাহলে আসবে 217। এবারে দণ্ডপ্রাপ্ত একজন আসামি যে অলরেডি আদালত থেকে দণ্ডপ্রাপ্ত, তাকে যদি আপনি ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার না করেন বা পালাইয়া যাইতে দেন, তাহলে আপনার হবে 222 ধারা। যদি টাকা খেয়ে এইটা করেন, উপহার গ্রহণ করে এইটা করেন, তাহলে আসবে 213। আর যদি শাস্তি হতে বাঁচানোর জন্য এটা করেন, আসবে 217 এটার সাথে। 223, আপনি সরকারি কর্মচারী, আপনার হেফাজতে একটা আসামি আছে,
সেই আসামি যদি আপনার অবহেলার কারণে কোনোভাবে ছুটে চলে যায়, তাহলে আপনার 223। আর যে আসামি ছুটে চলে যাবে অথবা গ্রেপ্তারে বাধা দেবে তার হবে 224। আর আসামির আত্মীয় স্বজন যদি আসামির গ্রেপ্তারকালে বাধা দেয় বা তাকে পলায়নে সহায়তা করে বা ছিনাইয়া নেয়, তাহলে আত্মীয় স্বজনদের হবে 225। আর যে শর্তে কোনো আসামির শাস্তি মওকুফ করা হয়েছিল, সেই শর্ত যদি আসামি আবার ভঙ্গ করে, তাহলে তাকে বিনা প্রণয় গ্রেপ্তার করে কি করবে, তাকে পুনরায় গ্রেপ্তার করে বাকি দণ্ড তার ভোগ করতে হবে। এতটুকু আপনারা বুঝতে পারলেন কিনা? যে কজন আছেন একটু কমেন্ট করেন তো, এই ধারা কয়টা বোঝা গেল কিনা, সংশ্লিষ্ট ধারাগুলো বোঝা গেল কিনা। কোনো ধারায় সমস্যা থাকলে কমেন্টে বলেন। আমরা 1 থেকে 230 পর্যন্ত মোটামুটি পড়লাম। আগামী ক্লাসে 1 থেকে 230 পর্যন্ত আমি রিভিশন দেব, ফুল ক্লাসটা হবে রিভিশন। এবং পরের দিন ক্লাসে 1 থেকে 230 পর্যন্ত এমসিকিউ পরীক্ষা হবে লাইভ ক্লাসে। আগামী রিভিশন ক্লাসে সবাই থাকবেন। এবং এই 230-এর পরে আমরা সরাসরি এক লাফ দিয়ে 268 ধারায় চলে যাব, মাঝখানে ধারাগুলো নাই অথবা দরকার নাই। তো সেই জন্য এই অর্ধেক দণ্ডবিধির অর্ধেক পড়া কিন্তু আমাদের শেষ। এরপরে শুধু এক লাফ দিয়ে আমরা চলে যাব। সো এই অর্ধেকের কালকে দিব রিভিশন। পরের দিন ক্লাসে এই 1 থেকে 230 পর্যন্ত আমরা এমসিকিউ পরীক্ষা নেব। সবাই একটু এটাকে দেখে আসবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো সবাইকে শুভেচ্ছা। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল। এভাবে অল্প অল্প শিখব এবং আমরা ভালো পড়ব, ভালো রেজাল্ট করব, ভালোভাবে একটা পদোন্নতি পাবো। থ্যাংক ইউ।